সুস্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আজ সলভ করবো আমরা বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল থেকে যত ভৌত বিজ্ঞানের কোয়েশ্চেন রয়েছে তা সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন থেকে শুরু করি। দেখো প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে যে গ্রিনহাউস গ্যাস কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, সেটি উত্তর হবে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি। এটা হলো তোমাদের প্রথম যে একটা আমি করিয়েছিলাম, যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে, এখানে দেখো করা আছে ইনফ্রারেড। দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা কত বড় এখানে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা কি অনেক বেশি, তাই না? তো এখান থেকে আমি বুঝতে পারলো যে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হতে হবে, মানে প্রথমটার সাথে লিঙ্ক রয়েছে। নেক্সট, পরম শূন্য শূন্যতায় গ্যাসের কি শূন্য হয়ে যায়? আয়তন শূন্য হয় এবং চাপও শূন্য হয়ে যায়। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ কত? দেখো আমরা জানি বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের হাফ হয়, অর্থাৎ 20 সেন্টিমিটার যদি হয়, তাই না? বক্রতা ব্যাসার্ধ কি হয়? অবতল দর্পণের বক্রতা ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ কত চাইছে, তাই না? তাহলে আর সমান সমান 2f হয়ে যাবে, অর্থাৎ 2 ইন্টু এফ। 2 ইন্টু এফ এর মান হলো 20, তো হয়ে যাবে 40। নেক্সট 2 নাম্বার, আলোর প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটা হলো কম্পাঙ্ক। এটা প্রথম স্কুলেও করা হয়েছে, এরকমই প্রশ্ন আসে। দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ হলো আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ। বিক্ষেপণ ভালো একটা কোশ্চেন। নেক্সট, এর সন্নিগত মৌল সেটা হলো কোবাল্ট। ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, অ্যালুমিনিয়াম তো চলে গেল তোমার বোরন পরিবারে, ম্যাগনেসিয়াম চলে গেলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে। কোন মৌলটি হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে? সেটা হলো একমাত্র কার্বনই রয়েছে। কার্বন ওই যে CH4 হতে পারে, C2H2 হতে পারে, C2H4 হতে পারে, এই সমস্ত যৌগ। নেক্সট, এটি চিরাচরিত পূর্ণ নবীকরণযুক্ত দূষণমুক্ত শক্তির উৎসের নাম লিখতে বলেছে। অনেক রয়েছে, বায়ু শক্তি রয়েছে, সৌরশক্তি রয়েছে, সৌরশক্তি। এরপর নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আইনোস্ফিয়ার। নেক্সট, পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আরটি সমীকরণ এম রাশিটির একক কি? গ্রাম পার মোল। বিবৃতি সত্যটা মিথ্যে না যাচাই করতে বলেছে। একই উষ্ণতা এবং চাপে, অর্থাৎ টেম্পারেচার এবং প্রেসারটাকে স্থির কনস্ট্যান্ট করা হয়েছে, এবং বলা হয়েছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরমাণু সংখ্যা সমান। একদম সত্য, কারণ এটা অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রো সূত্র। বলেছে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রে কেমন হবে? দেখো চার্লসের সূত্রতে ভি সমানুপাতিক টি হয়, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কে টি। অর্থাৎ এখানে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সমীকরণই করি, এখন লক্ষ্য করো এটা প্রথম স্কুলেও করা হয়েছে, ভি আর টি এর মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, নেক্সট, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কি? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট, আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তো সেক্ষেত্রে সম্পর্ক কি হবে? দেখো আমি যদি লঘু মাধ্যম আর ঘন মাধ্যমে চিত্রটা অঙ্কন করি, এটা ধরো লগ্ন, আমি বলেছিলাম লগ্ন পেরিয়ে যাচ্ছে, লগ্ন, ল থেকে ঘ, লঘু, লগ্ন কমে যায়, তাই তো? হ্যাঁ কি না? লঘু থেকে ঘন। এবার লঘু থেকে ঘনতে গেলে কি হয়? আপতিত রশ্মি যাওয়ার কথা এই লাইনে, কিন্তু অবিলম্বের দিকে সরে আসে। এটা হলো আর, এটা হলো আই। আয়ের মানটা আর এর থেকে বেশি। আয়তকার কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ নির্গমন কোণ কি হয়? আপতন কোণ 1 এবং নির্গমন কোণ কি হয়? সমান হয়। মায়োপিয়া প্রতিকারের আর কি উপায় হলো কি করতে হবে? অবতল দর্পণ ব্যবহার করতে, অবতল লেন্স, সরি দর্পণ তো না, অবতল লেন্স ব্যবহার করতে হবে।
আর অবতল লেন্সটা কি হয়, মাইনাস পাওয়ার যুক্ত, মাইনাস পাওয়ার। আর উত্তল লেন্সের প্লাস পাওয়ার। সব থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতুর, সব থেকে কম পারমাণবিক বিশিষ্ট, দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে রয়েছে বেটা, মাঙ্গে, কার, সসুর, বাপ, রোয়ে। বেরিলিয়ামের হয় 2, তারপর হয় 12, আর তারপর হয় 20, তাই না? বেরিলিয়াম হবে সব থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। দ্বিতীয় পর্যায়ে তীব্রতর জারক পদার্থ, দ্বিতীয় পর্যায়ের তীব্রতর জারক পদার্থ, দ্বিতীয় পর্যায়ে তীব্রতর জারক পদার্থ, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে তীব্রতর জারক পদার্থ। এবার কথাটা হলো, জারক পদার্থ মানে কি? যারা বিজারণে অংশগ্রহণ করে, যারা বিজারণে অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তারা কি? জারক পদার্থ। আর বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা না বর্জন করা? ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে? এটা আমরা জানি। এবার কথাটা হলো, তুমি দেখো দ্বিতীয় পর্যায়ে তাহলে কে কে রয়েছে বলো? হাইড্রোজেন হিলিয়াম প্রথম পর্যায়ে, হাইড্রোজেন হিলিয়াম হয়ে গেল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। বলেছে তীব্রতর জারক মানে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ফ্লুরিন চাইবে, কারণ ফ্লুরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন হয়ে আছে, আর একটা ইলেকট্রন হলে সে সুস্থিত হবে। তার জন্যই ফ্লুরিন তীব্র জারক পদার্থ বা সব থেকে তড়িৎ ঋণাত্মক মূল্য এটি। নাইট্রোজেনের মধ্যে কয়টি ইলেকট্রন জোড় আছে? নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ধন থাকে, একটা ইলেকট্রন জোড়, 2টা ইলেকট্রন জোড়, 3টি ইলেকট্রন জোড় থাকে। চলো নেক্সট 4 নাম্বার। বলে জ্বালানির তাপন মূল্য কি? দেখো জ্বালানির তাপন মূল্য বলতে আমরা কি বুঝি? 1 কেজি যদি আমরা কোনো 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা হলো জ্বালানির তাপন মূল্য। ওকে বস? তো এটার এসআই একক কি হবে? এসআই একক হবে কিলো ক্যালোরি পার কেজি। ওকে নেক্সট, 0°C উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের আয়তন অর্ধেক এবং চাপ দ্বিগুণ, ঠিক আছে? তো ভালো, তো তো হয়তো না, হ্যাঁ না, 3.2 এর প্রশ্ন কি বলেছে? 0° উষ্ণতায়, তার মানে টেম্পারেচার দিয়েছে 0°। এটাকে যদি আমি নিয়ে যাই তাহলে 273 কেলভিন। তাহলে P1 কিছু দেয়নি, তাহলে আমি P1 P নিয়ে নেবো, আর V1 কিছু দেয়নি, V1 V নিয়ে নেবো। তাহলে P2 কত? দ্বিগুণ বলেছে, তাই না? 2P। আর V2 কি বলেছে? অর্ধেক বলেছে। এবার আমরা এটাকে ইকুয়েশনে বসিয়ে দিব। সেটা কি? P1 বাই V1 T1, P2 বাই V2 ডিভাইডেড বাই T2। এবার এটাকে যদি আমি ইকুয়েশনে বসাই তাহলে জিনিসটা কেমন দেখতে হবে বলো? P1 এর মান P, V1 এর মান V, T1 এর মান 273 এবং V1 এর মান হলো P আর V বাই 2, তাই তো? এটাই তো আসতেছে। তো P P কাটা, V কাটা, PP কাটা, VV কাটা, আর দিকে থাকতেছে আমাদের কত থাকতেছে আমাদের? আচ্ছা 2P ছিল তো, সরি, 2P কাটা, তো 2P কাটা, আর এখানে থাকলো T2। তো আমাদের T2 আসলো কত? 273 কেলভিন। বাট আমাদের এটাকে সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে, 273 বিয়োগ করলে চলে যাবে 0°C। নেক্সট কি বলেছে? 300 কে উষ্ণতায় 570 mmHg আর 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন। এটা ডাইরেক্ট আমাদের সেই যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ দিয়ে চলে যাবে। দেখো পিভি সমান সমান এন আর টি। কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে আয়তন। তো ভি ইজ ইকুয়াল টু হবে এন আর টি বাই পি। এবার এন কে আমরা লিখতে পারি প্রদত্ত ভর বাই আণবিক ভর ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই পি, হ্যাঁ কি না? তাহলে ভি প্রদত্ত ভর হলো 2.2, আণবিক ভর হলো 44 এবং
0.082 এবং টেম্পারেচার কত নেওয়া হয়েছে? টেম্পারেচার নেওয়া হয়েছে কত? টেম্পারেচার নেওয়া হয়েছে 300। আর চাপ আর প্রেশারটা হলো কত? হলো 570 থেকে আমি 760 দিয়ে ভাগ করে দেবো। কেন? কারণ ওটা ছিল তোমার মেনলি, দেখো এখানে আছে হলো তোমার mmHg, বাট যেহেতু আর এর মান আমরা নিই 0.0821 ক্যালকুলেশনের জন্য 82 LATM মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স ডট ডট ডট, যেহেতু এটিএম এ নিই তার জন্য এটাকে এটিএম এ নিয়ে আসতে হয় 760 দিয়ে ভাগ করে। মনে থাকবে? ঠিক আছে। এবার যদি ক্যালকুলেট করি আমরা জিনিসটা, তাহলে কি হবে? ভালোভাবে যদি এটাকে আমি আরো তোমাদের জন্য সাজিয়ে লিখে দিই, তাহলে ভি সমান সমান কি হবে? উপরে হবে 2.2 0.082 ইন্টু 300 ডিভাইডেড বাই 44 ইন্টু 57, উপরে চললো 76। পয়েন্ট উঠালাম 10, আর এখান থেকে পয়েন্ট উঠালাম, দেন দুটো শূন্য কাটা। এবার 44 আর 22কে 2 দিয়ে ডিভাইড করলাম, আর দেন এই 2টা দিয়ে আমি কাকেই করতে পারি, হ্যাঁ 2 দিয়ে আমি ধর এটাকে কাটলাম, তো 4 দুগুণ 8, 2 কে 2, 41 হয়ে গেল আমাদের এখানে। 3 দিয়ে এটাকে যদি কাটি, 3 কে 3, 3 নং 27, আর 4 দিয়ে যদি কাটি 4 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু 164 পেয়ে আসলো, আর এদিকে আমরা দেখলাম কত? 100, তাই তো? তো 1.64 আমাদের এম কিউব, নাকি এম কিউবে ছিল তো আয়তনটা। হ্যাঁ কোই বাত নেই, যেহেতু মোলে আছে, গ্রামে আছে, তো গ্রাম তো আমি মিটারই নিব, আর সেন্টিমিটার নিব, গ্রামে সেন্টিমিটারই নিব। ঠিক আছে, কোই বাত নেই, আমাদের উত্তর বেরিয়ে গেল। নেক্সট কি বলেছে? একটি উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে এবং প্রতিবিম্ব হলো 20 সেন্টিমিটার দূরে রৈখিক বিবর্ধন কত? দেখো রৈখিক বিবর্ধনের একটা একদম পিওর সূত্র রয়েছে। রৈখিক বিবর্ধনের একটা সূত্র রয়েছে, জানি আমরা। রৈখিক বিবর্ধনের সূত্র m সমান সমান প্রতিবিম্বর দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বর দূরত্ব দেখো কত দেওয়া আছে? দেওয়া আছে 20, এবং বস্তুর দূরত্ব দেওয়া আছে 15, তো 4, 3, তো 4/3 উত্তর অ্যান্সার। এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর এটাকে ইউ দ্বারা প্রকাশ করি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে উত্তল এবং অবতল লেন্সকে কিভাবে শনাক্তকরণ করব? উত্তল এবং অবতল লেন্সকে কিভাবে শনাক্তকরণ করব? দেখো এখানে আমি চিত্র দিয়ে দিই তোমাদের। মাধ্যমে প্রতিবিম্ব গঠনের মাধ্যমে শনাক্ত করবে। বস্তু যদি ফোকাস দৈর্ঘ্যের মধ্যে থাকে তবে উত্তল লেন্স, আর ওই বস্তুর একটি বিপরীত অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। অন্যদিকে একই অবস্থানের জন্য উত্তল লেন্স ক্ষুদ্র এবং অসৎ সমশিষ্ট প্রতিবিম্ব গঠন করে। সুতরাং একটি বস্তু যাতে হাতের আঙ্গুল লেন্সের খুব কাছে রেখে লেন্সের অপর দিক থেকে দেখলে বিবর্ধিত প্রতিবিম্ব দেখা যায়, তাহলে বুঝতে হবে উত্তল, আর যদি ছোট দেখা যায় তাহলে এটাকে অবতল। তাহলে তোমরা এই পার্টটা লেখো এত পর্যন্ত, তাহলেই চলবে। এখান থেকে এই পার্টটা লিখবে, তাহলে চলবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এখান থেকে সলভ হালকা পাতলা। নেক্সট, পর্যায় সারণীতে আকার পর্যায় বরাবর শ্রেণী বরাবর কেমন ভাবে চেঞ্জ হয়, তাই তো? দেখো সাইজ, অ্যাটমিক সাইজ, বাম দিক থেকে যদি ডান দিকে যায় সাইজ কি হয়? ডিক্রিজ হয়, মানে কমতে শুরু করে। আর উপর থেকে নিচের দিকে গেলে সাইজ ইনক্রিজ করে, মানে বাড়তে শুরু করে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর নেক্সট যদি যাই আমরা, দেখো বলেছে ক্লোরিন গঠিত হয়, বাট Ni2 গঠিত হচ্ছে না। ঠিক আছে, মানে নিয়নের পার্টটা আর কি গঠিত হয় না, বাট ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করতে পারে। দেখো ক্লোরিন 2 গঠিত হয় কারণ, যে তোমাদের সামনে ব্যাখ্যা করি,
ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করো 2,8, কত হয় 7 হয়। মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন হয়, তাই না? মানে ক্লোরিন হলো 17, ক্লোরিনের কি ক্লোরিন কি 17, তাই তো? মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রয়োজন, হ্যাঁ কি না? তো এই ক্লোরিন কি করে, আরেকটা ক্লোরিনের মধ্যে বাইরের কক্ষে যে 7টা ইলেকট্রন আমি অঙ্কন করি, 1 2 3 4 5 6 7, আরেকটা 1 2 3 4 5 6 7, তাহলে কি ক্লোরিন করে, আরেকটা ক্লোরিনের কাছে একটা ইলেকট্রন ধার নিয়ে স্টেবল হয়ে যায়, এবং এই ক্লোরিন কি করে, আরেকটা ক্লোরিনের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়। কিন্তু আমি যদি নিয়নের ক্ষেত্রে দেখি, নিয়ন তো এমনিতেই হ্যালোজেন মৌল, নিয়নের এমনিতেই হাইড্রোজেন হিলিয়াম হে না, তাই তো? মানে এমনিতেই তো ওর 10টা ইলেকট্রন আছে, মানে বাইরের কক্ষে এমনিতেই ওর 8টা ইলেকট্রন পড়ে রয়েছে। তাহলে এই নিয়ন তো এমনিতে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে, তাহলে অন্যান্য ইলেকট্রনের কাছ থেকে তো ইলেকট্রন ধারও নিবে না, এরা শেয়ারিংও যাবে না, ঠিক না? এরা শেয়ারিংও যাবে না এবং কারো কাছ থেকে ইলেকট্রন নিবেও না, তার জন্য Na2 গঠিত হয় না, বুঝতে পারলে? তারপর নেক্সট, Na এবং Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? ভালো একটা কোয়েশ্চেন। দেখো, Na ও Na প্লাসের মধ্যে Na প্লাস সুস্থিত, কারণ কি? কারণ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, কারণ Na প্লাসের ইলেকট্রন বিন্যাস কেমন হয়, 2,8, অর্থাৎ অষ্টক পূর্ণ থাকায় এটি সুস্থিত, কি সুস্থিত, তাই তো? যদি তোমাদের এটি কম্পেয়ার করি, দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 2,8,1, সোডিয়াম কি করে, আয়নেশন এনার্জি ইউজ করে একটা ইলেকট্রনকে ভাগিয়ে দেয়, বের করে দেয় শেষ কক্ষপথ থেকে, তাহলে হয়ে যায় Na প্লাস। তো সেক্ষেত্রে 2,8 হয়ে যায়। এবার লক্ষ্য করে এখানে একটা ইলেকট্রনের জন্য সে সুস্থিতি মানে গেইন করতে পারছে না, আর এখানে একটা ইলেকট্রন সে বের করে দিল, যার কারণে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, যেটা থাকার কথা সেটাই রয়েছে, আর তার তো আর মনে গ্লাড্ডে ফুটে গেল, তার জন্য সেই সুস্থিত। কার্বন ডাই অক্সাইডের কি দেখাতে বলেছে, লুইস ডট গঠন দেখাতে বলেছে। চলো, কার্বন ডাই অক্সাইড, এবার কার্বনের দুই পাশে আমি 2টা অক্সিজেন লিখে নিলাম, লুইস ডট, তাই তো? এবার অক্সিজেনে আমরা জানি অক্সিজেন হয় তোমার 8, বাইরের কক্ষে থাকে 6টা ইলেকট্রন, তাই তো? আর কার্বনের হয় হলো 6, বাইরের কক্ষে থাকে হলো 4টে ইলেকট্রন। ওকে বস, 2টা ইলেকট্রন এদিকে দিয়ে দিলাম, 2টা ইলেকট্রন এদিকে দিলাম, তাহলে স্বাভাবিক ব্যাপারে এরা ডবল বন্ডে অংশগ্রহণ করবে, 6টা ইলেকট্রন আমি এখানে দিয়ে দিলাম, 2টা ইলেকট্রন 1 2 3 4, 1 2 3 4 5 6, তাহলে এই অক্সিজেন কি করবে, কার্বনের কাছ থেকে 2টো ইলেকট্রন নিয়ে স্টেবল হয়ে যাবে, এই অক্সিজেন এই 2টো ইলেকট্রন নিয়ে স্টেবল হয়ে যাবে। ঠিক তেমনি আবার এই কার্বন কি করবে, অক্সিজেনের কাছ থেকে এই 2টো ইলেকট্রন এবং এই অক্সিজেনের কাছ থেকে 2টো ইলেকট্রন নিয়ে স্টেবল হয়ে যাবে। পরবর্তী স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, কার্বন ডবল বন্ড অক্সিজেন, কার্বন ডবল অক্সিজেন, 2টা লোন পেয়ার এদিকে 2টো লোন পেয়ার। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর পেজে যাওয়া যাক। বলে গ্যাসের অণুর বেগ এবং গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব এবং অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক। অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক তো প্রেসার আছে, তারপর টেম্পারেচার আছে, এই সমস্ত জিনিস। এই দেখো, গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব, গ্যাসের গতির ওপর সুন্দর প্রভাব। দেখো, গ্যাসের আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে গ্যাসের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতি বেড়ে যাবে, শেষ কথা, একদম শর্টকাট। আর যদি চাপ, তো আমরা যদি কোনো গ্যাসের বৃদ্ধি করি, টেম্পারেচার বৃদ্ধি করি, তাহলে কি বৃদ্ধি পাবে, তাহলে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, আর কাইনেটিক এনার্জি যত বৃদ্ধি পাবে তাদের প্রেসার অর্থাৎ চাপও বৃদ্ধি পাবে, একদম শর্টকাট ব্রো। ঠিক আছে, চলো নেক্সট 5 নাম্বার। এত বলে শর্টকাটও বলেও দিলাম। চার্লসের সূত্র থেকে পরম শূন্য শূন্যতা প্রতিষ্ঠিত এবং অসীম হলে আয়তন কিভাবে শূন্য হয়ে যাবে, আর কিভাবে প্রতিষ্ঠিত করতে, দেখো এই দেখো প্রতিষ্ঠিত, চার্লসের সূত্র থেকে পরম শূন্য শূন্যতা নির্ণয়, এটা এমনি ব্যাচেও আমি করিয়েছি,
আমার বই থেকে আমি তোমাদের দিয়ে দিলাম। দেখো আমরা জানি চার্লসের সূত্র হয় ভিটি সমান ভি নট 1+T/273, তাই তো, সেন্টিমিটার কিউব। এবার কোনো কারণবশত যে টেম্পারেচারটা আমি 273 নিয়ে নিলাম, তাহলে সেক্ষেত্রে যদি আমি 273 এই ইকুয়েশনে বসাই, তাহলে গোটা ইকুয়েশনের মান 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ -273-এ কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ আয়তন ঋণাত্মক হতে পারে না, সেহেতু -273 এই কম উষ্ণতায় পাওয়া যায় না, তার জন্য এই -273-কে বলা হয় পরম শূন্য উষ্ণতা। নেক্সট, অবতল দর্পণের বস্তুর অবস্থান মেরু এবং ফোকাসের মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থানের প্রকৃতি কেমন হয়? দেখো প্রকৃতিটা কেমন হবে দেখতে। দেখো ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলাম একটা বস্তু, প্রথম রশ্মিটা গেল হলো এই বরাবর এবং দ্বিতীয় রশ্মিটা গেল বক্রতা কেন্দ্র দিয়ে, তাহলে আমাদের প্রতিবিম্ব দাঁড়ালো এটা। এবার কথা হলো প্রতিবিম্বের যদি বৈশিষ্ট্য দেখি, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি? প্রতিবিম্বকে ছোট না বড়? বড় রয়েছে, তাহলে এক হলো কি বলো? বিবর্ধিত। বিবর্ধিত মানে হালকা বড়। নেক্সট, সৎ না অসৎ? অসৎ, কারণ প্রতিফলক তলের দিকে রয়েছে। 3, বিবর্ধিত, অসৎ এবং অবশীর্ষ না সমশীর্ষ? উল্টো, তো অবশীর্ষ, এটা হলো বৈশিষ্ট্য। নেক্সট, উত্তল লেন্স দ্বারা অবশিষ্ট খর্বাকার সদ্বিম্ব গঠনের চিত্র এবং এখানে বস্তুর অবস্থান। দেখো এই যে বস্তুটাকে রাখতে হবে 2f এর বেশি দূরত্বে, অর্থাৎ দ্বিতীয় ফোকাসের একটু দূরত্বে, দ্বিতীয় দ্বিগুণ ফোকাসের থেকে বেশি দূরত্বে রাখতে হবে বস্তুকে। উত্তর পেয়ে গেছে আশা করি। তাহলে প্রতিবিম্ব গঠিত হবে প্রথম ফোকাস এবং দ্বিতীয় ফোকাসের মাঝে, এবং সেটা হবে সৎ হবে, অবশিষ্ট হবে কিন্তু ছোট, আর যেটাকে ইউজ করা হয় ক্যামেরাতে। কোথায় ইউজ করা হয়? ক্যামেরাতে ইউজ করা হয়। ঠিক আছে ব্রো, চলো নেক্সট। দেখো কি বলেছে, বলেছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের মধ্যে সম্পর্ক করে। দেখো সম্পর্কটা তো আসান, তাই না? মিউ ইজ সমান c/v, এটা হলো সম্পর্ক। তারপর দৃশ্যমান আলোর চেয়ে কম এবং দৃশ্যমান আলোর চেয়ে বেশি বেশি তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কম তরঙ্গ দৈর্ঘ্য হলো কে বলতো? যে কম আর কি, সেটা হলো অতিবেগুনি। আর বেশি তরঙ্গ দৈর্ঘ্য ওটা হলো অবলোহিত। নেক্সট, কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বুঝি আমরা, তাই তো? সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন জোরকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তড়িৎ ঋণাত্মকতা বলে। সাপোজ ধরে নিলাম এ আর বি, হ্যাঁ, একটা বন্ডে আবদ্ধ, আমি বলে দিলাম বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন এ, দেন কি করবে? বি কি করবে? বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে এবং আংশিকভাবে নেগেটিভ চার্জ আর এই আংশিকভাবে পজিটিভ চার্জ হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? বিএনওসি কে তড়িৎ ঊর্ধ্বক্রমে সাজাও। এবার আমরা জানি বাম দিক থেকে যদি ডান দিকে যাই, সাইজ কি হয়? ডিক্রিজ হয়, আর ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? ইনক্রিজ হবে। আর বোরন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনকে যদি সাজিয়ে লিখি, বাম দিক থেকে ডান দিকে গেলে কি ইলেকট্রোনেগেটিভ বেড়ে গেল, তো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেড়ে গেছে। নেক্সট, কোন মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন 18টি নিউট্রন আছে? কোন কণাটির উপর ভিত্তি করে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর
কোন কণার সংখ্যার উপর ভিত্তি করে মেন্ডেলিভের পরমাণুর অবস্থান নির্ণয় করা যায় না, সেটা হলো নিউট্রন সংখ্যা। মৌলটির পরমাণুর কোন পর্যায় কোন শ্রেণীতে রয়েছে? যেহেতু 17টা ইলেকট্রন আছে, দেখো ব্যাপারটা, যেহেতু 17টা ইলেকট্রন আছে, হ্যাঁ, 17টা ইলেকট্রন থাকার ফলে কি হলো? 17টা ইলেকট্রন থাকার কারণে কি হলো? 17টা ইলেকট্রন, যতটা ইলেকট্রন থাকে ততটাই প্রোটন থাকে। তো 17টায় প্রোটন আছে, তো 17টা প্রোটন আর 17টা ইলেকট্রন যদি আমি যোগ করি, তো 17টা প্রোটন, 17টা ইলেকট্রন আছে কি না, তো 17টা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে একদম তো আমার উত্তর পেয়ে যাবো আমাদের হাতে। তো ইলেকট্রনকে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 17টার, তাহলে 2,8,7, তাহলে 7 থেকে চলে আসলো 17 নম্বর শ্রেণী। আর 3টে যেহেতু সংখ্যা, কয়টা সংখ্যা? 3টে সংখ্যা, 1, 2, 3, আর এই 3টে সংখ্যা থেকে আসলো তৃতীয় পর্যায়, তাই না? এটা বহুতবার করিয়ে দিত তোমাদের গ্রুপে। নেক্সট 7 নাম্বার হয়ে গেল নাকি? শেষ? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানেই সমাপ্ত আমাদের। রাধে রাধে, এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। রাধে রাধে, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই সবাইকে।